হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো সুপ্রিম কোর্টের যে আদেশ আমি সকালবেলা আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আমি অ্যাকচুয়ালি এই পুরো সম্পূর্ণ আদেশটার জন্য ওয়েট করছিলাম যে সেখানে পুরো ডিটেলসে কীভাবে লেখা আছে, কী পয়েন্ট তুলে ধরেছে, এবং আজকের যে ভ্যালিড পয়েন্টগুলো ছিল সেই ভ্যালিড পয়েন্টগুলো সম্বন্ধে কী কী বলা আছে কি বলা নেই। প্রথমত সেই সম্পূর্ণ আদেশটা পেয়ে গেছি, এবং 160 পৃষ্ঠার আদেশ। সেই আদেশটা যদি সম্পূর্ণভাবে বলি তাহলে ধরতে গেলে রাত কাভার হয়ে যাবে আজকের। তবে তার যে মেন পয়েন্টগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। কিছু ভালো খবর আছে, কিছু বাজে খবর আছে। প্রথমত ভালো খবর যেটা হচ্ছে, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য খুব ভালো খবর হলো, কারণ জাজমেন্টে বলা আছে অ্যাকচুয়ালি রাইট টু ইকুয়ালিটি যেখানে বলা হয়েছিল যে সবার জন্য তাহলে সমান হওয়া উচিত নিয়ম, যেখানে গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য ফাইনাল ইয়ারে পরীক্ষা হবে না, হবে, আর ইন্টারমিডিয়েটদের বলছে প্রমোট করে দেবে। তো সেটাকেও কিন্তু সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে। তার ফলে ইন্টারমিডিয়েটদের কোনো পরীক্ষা হচ্ছে না। যেরকম ইউজিসি গাইডলাইন্স ছিল যে তাদের প্রমোট করে দেওয়া হবে, সেই বেসিসেই কিন্তু তাদের কাজ হচ্ছে, সেই বেসিসেই তাদের প্রমোট করা হবে। ইভেন যারা ইগনু স্টুডেন্ট আছো, যাদের ইন্টারমিডিয়েটের নোটিশ বেরিয়েছে, তোমরা কিন্তু এবার ইউনিভার্সিটির কাছে অ্যাপিল করতে পারো, এবং ইউনিভার্সিটিকে দরকার পড়লে মেল করতে পারো, তোমরা জানাতে পারো যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেহেতু, তো সেহেতু আমাদের মনে হয় তোমাদের পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় কোয়েশ্চেন ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য, স্ট্যান্ডার্ড এবং অপারেটিং প্রসিডিওর সব কিছু বজায় রাখতে গিয়ে আলটিমেটলি সবথেকে ক্ষতি হতে চলেছে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য, সরি টু সে। তো এবং যাদের সবথেকে বড় কথা রেজাল্ট বেরিয়ে গেছে, যারা সবথেকে বড় চিন্তায় রয়েছে, তাদেরও কি হতে পারে, এই সব কিছু আমি বলে দিচ্ছি আজকের এই আদেশটার মধ্যে। টোটাল ডিটেলসটা রয়েছে, সেটা আমি শেয়ার করে দিচ্ছি। তো প্রথমত আমি একটু দেখে নিচ্ছি আদেশটা। এটা প্রায় বিশাল বড় 160 পৃষ্ঠারের। আমি জাস্ট কনক্লুশনটা একটু দেখি, আমি পুরোটা পড়েছি এতক্ষণ ধরে। তো আমি 153 নম্বর পেজটাতে কনক্লুশন শুরু হচ্ছে। এখানে যেমন বলছে, দ্য রিভাইজ গাইডলাইন্স ডেটেড 6/7/2020 ইস্যুড বাই ইউজিসি আর নট বিয়ন্ড দ্য ডোমেন অফ দ্য ইউজিসি, দে আর রিলেট টু কোঅর্ডিনেশন অ্যান্ড ডিটারমিনেশন অফ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন। অর্থাৎ ইউজিসির হায়ার এডুকেশন এবং সেই সব ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড আছে, এবং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ইউজিসি সমস্ত কিছু করতে পারে। ইভেন আজকের এখানে একটা পয়েন্টে বলাও আছে, সেটা হচ্ছে যে ইউজিসির এই যে গাইডলাইন্স, এটাকে স্ট্যাটিউটারি হিসাবে অর্থাৎ আইনত সবাই মানতে বাধ্য, এবং তার অনেক রুলস রেগুলেশন দেওয়া আছে, অনেক অ্যাক্ট তুলে দেওয়া আছে প্রত্যেকটি ইউনিভার্সিটিকে বা প্রত্যেকটা স্টেটকে বলা আছে যে সবাই ইউজিসির এই রুলস রেগুলেশন মানতে বাধ্য। দ্য গাইডলাইন্স ডেটেড 6/7/2020 আর ইন কনস্টিটিউশন ইন কন্টিনিউশন টু দ্য আর্লিয়ার গাইডলাইন্স ডেটেড 29/4/2020 আর নট কন্ট্রারি টু দ্য আর্লিয়ার গাইডলাইন্স। উই হ্যাভ লুক ইন টু দ্য সাবস্টেন্স গাইডলাইন্স টু ফাইন্ড আউট intention and object of the guidelines. The guidelines were issued with the object that uniform academic calendar followed by the university first and final and terminal examinations are held. অর্থাৎ সেকেন্ড যে কনক্লুশন, সেখানে বলে দিচ্ছে তারা যে 29 তারিখে ইউজিসি তরফ থেকে যে গাইডলাইন্স বেরিয়েছে এবং 6 তারিখে যে গাইডলাইন্স বেরিয়েছে, এর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি নেই, এবং আলটিমেটলি বা একাডেমিক ক্যালেন্ডার এবং পড়াশোনার স্বার্থ রক্ষার জন্য ইউজিসি বার করেছে। তো তার ফলে এইটা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে যে 29 তারিখটা আর 6 তারিখটা এই হিসাবে যে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটাকে গ্রাহ্য করা হলো না। দ্য গাইডলাইন্স ডেটেড 6/7/2020 হ্যাজ বিন ট্রিটেড টু have been issued exercise of the statutory power vested the commission under section 12. যে সেকশন 12-এর কথা বলা হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভোকেট বলেছিলেন যে ইউজিসি কোনো রকমের কারোর সাথে কথাও না বলে, আলোচনা না করে পুরো জিনিসটা করেছে। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে বলা হয়েছে আদার বডির কথা বলা হয়েছে, বাট সেখানে কোথাও লেখা নেই যে এর সাথে কথা বলতে হবে বা তার সাথে কথা বলতে হবে। ইউজিসি তার নিয়ম মতো, নিয়ম হিসাবে সে বা একটা মিটিং আলোচনা করে বা একটা কমিটি তৈরি করে পুরো ডিসিশন নিয়েছে। তো তার ফলে সেটাকেও পুরো ইগনোর করা হলো, এবং বলেই দিল দ্য গাইডলাইন্স ডেটেড 6/7 ক্যান নট বি ইগনোরড বাই দ্য টার্মিং অফ নন স্ট্যাটিউটারি অর অ্যাডভাইজারি। তো এটাকে যে স্ট্যাটিউটারি হিসাবে যে নেওয়া যাবে না, এটা ইগনোর করা যায় না। তার ফলে সেকশন 12টাকেও কিন্তু রিজেক্ট করা হলো। এখানে কোথায় আছে, দ্য ডিফারেন্টেশনস মেড ইন রিভাইজ গাইডলাইন্স টু হোল্ড ফাইনাল অ্যান্ড টার্মিনাল এক্সামিনেশনস অ্যান্ড টু গিভ অপশান আর্লিয়ার ইয়ার। এটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য যেটা বলছিলাম আমি, তোমাদের জন্য যেটা বলেছে খুব ভালো বলেছে। মানে ইউজিসির তরফ থেকে যেটা বলা হয়েছিল যে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে, তোমাদেরকে প্রমোট করে দেওয়া হবে, সুপ্রিম কোর্টে সেটা বলেছে যে এখানে আর্টিকেল 14 কোনোভাবে উল্লঙ্ঘন হচ্ছে না, রাইট টু ইকুয়ালিটি কোনোভাবে উল্লঙ্ঘন হচ্ছে না। স্টুডেন্টদের স্বার্থের রেসপেক্টে, স্টুডেন্টদের ফিউচারের রেসপেক্টে ফাইনাল ইয়ারের এক্সামটা খুবই ইম্পর্টেন্ট। তার ফলে তোমাদের যেরকম বলেছিল ইউজিসি যে প্রমোট করে দেবে, তোমাদেরকে প্রমোট করে দেওয়া হচ্ছে, তার ফলে তোমাদের জন্য গুড নিউজ। কিন্তু ফাইনাল ইয়ার ফাইনাল টার্ম স্টুডেন্টদের জন্য কিন্তু খুব বাজে জিনিস এটা। দেখো বলেই দিয়েছে, উই দাস দ্য রিজেক্ট দ্য চ্যালেঞ্জ টু দ্য রিভাইজ গাইডলাইন্স অন দ্য গ্রাউন্ড অফ দেয়ার ইজ অ্যান এনি ডিসক্রিমিনেশনস। তো ডিসক্রিমিনেশন রয়েছে বিটুইন স্টুডেন্টস অফ ফাইনাল টার্ম, ফাইনাল সেমিস্টার এক্সামিনেশনস অর ইন্টারমিডিয়েট
ইন্টারমিডিয়েট, তো তার ফলে সেটাকেও কিন্তু রিজেক্ট করে দিয়েছে এবং বলে দিয়েছে ফাইনাল ইয়ারের সাথে এর কোনো কানেকশন নেই। তো কিন্তু ঘটনাটা খারাপ হলো, ঘটনাটা হলো কি আলটিমেটলি যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টগুলো তার মানে পরীক্ষা দিতে যাচ্ছে, ইন্টারমিডিয়েট স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে যাচ্ছে না। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখানে রাইট টু ইকুয়ালিটি কোনোভাবে খাটছে না। তো দ্য রিভাইজ গাইডলাইন্স অলসো ক্যান নট টার্ম ভায়োলেট আর্টিকেল 14 কনস্টিটিউশনস অন দ্য গ্রাউন্ড অফ অন ডেট 30/9/2020 has been fixed irrespective of the condition prevailing in individual states. The date of completions of examinations was fixed throughout the country to the maintain uniformly and academic calendar. তো তার ফলে এখানেও বলছে আর্টিকেল 14 কোনোভাবে উল্লঙ্ঘন হবে না। তার ফলে কারণ যেহেতু ইউজিসি তরফ থেকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে 30 তারিখ, তার মধ্যেই টোটাল জিনিসটা কমপ্লিট করতে হবে। তো সেই ক্ষেত্রে স্টেটের দায়িত্ব এবং ইউনিভার্সিটির দায়িত্ব এটা কমপ্লিট করার। The revised guidelines dated 6/7/2020 as well as standard operating procedure to the conduct of examination circulated via letter. এখানে যেটা বলা হয়েছে যে যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল আর্টিকেল 21 অর্থাৎ রাইট টু লাইফ, জীবনের জন্য, এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে গাইডলাইন্সগুলো ইস্যু করা হয়েছিল, বিশেষ করে যে এসওপিগুলো ইউজ করা হয়েছিল, সেই ইস্যু করা হয়েছিল সেগুলোকে নিয়ে বলেছে। এখানে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে 1 নম্বর যে আজকের টোটাল যে আলটিমেটলি স্যানিটাইজেশন বা বাকি যা যা কিছু মানে বলে দিয়েছে, যেখানে মিনিস্ট্রি অফ হেলথ এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেখানে বলে দিচ্ছে সমস্ত কিছু রক্ষা করা হবে, কোনো রকম ভায়োলেট করা হবে না। তো তার জন্যই আর্টিকেল 21 এখানে ভায়োলেট হচ্ছে না। এবং যেহেতু এখানে পুরো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী পুরো জিনিসটা বলছে সেন্ট্রালের তরফ থেকে করা হবে এবং সেন্ট্রাল সেরকমভাবে রুলস করে দিয়েছে, সেরকমভাবে গাইডলাইন্স করে দিয়েছে। তার ফলে আর্টিকেল 21 এর এক্সপেক্টে যেটা ছিল সেটাকেও রিজেক্ট করা হলো। দ্য এক্সপ্রেশন আদার বডিজ ইউজড ইন ওপেনিং সেকশন 12, যেটা আমি বলছিলাম যে আদার্স বডিসের মধ্যে দে শুড ইনক্লুড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আর হেলথ এক্সপার্ট ইজ মিসকনভিন্সড বা দ্য সেকশন 12 নেভার, বা বলেই দিচ্ছে যে সেকশন 12 যেখানে বলা হয়েছিল, যেটা আমাদের অ্যাডভোকেট বলেছিল ওয়েস্ট বেঙ্গলের, যে কারোর সাথে কথা বলেনি, ইভেন স্টেট যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি তার সাথেও কথা বলেনি। তো সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আদার বডি বলে যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এটা কী করে ভেবে নেওয়া হচ্ছে, তার ফলে এটাকেও রিজেক্ট করে দেওয়া হলো যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সাথে কী করে আলোচনা করবে। এখানে একটা জিনিস বলেছে যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাক্ট অনুযায়ী যে আলটিমেটলি পুরো জিনিসটাকে, যে আমি যেটা প্রথম দিন বলেছিলাম যে মিটিগেশন অফ ডিজাস্টার, প্রিভেনশন অফ ডিজাস্টার, অর্থাৎ ডিজাস্টারকে কমানো, সেটাকে প্রিভেন্ট করা, এই টোটাল দায়িত্বটা যেহেতু স্টেটের, তার ফলে সেটাকে কোনো দিন ফেলে দেওয়া যাচ্ছে না। সেভিং দ্য হিউম্যান লাইফ হ্যাভ বিন গিভেন প্রোনাউন ইম্পর্টেন্স আন্ডার দ্য অ্যাক্ট প্যারামাউন্ট। তো বলেই দিচ্ছে যে আমাদের আলটিমেটলি এই পুরো জিনিসটার মধ্যে মানুষের জীবন বাঁচানোটা সবথেকে বড় দায়িত্ব। তো এবং এই সমস্ত কিছু করেই আলটিমেটলি বলেছে যে দ্য ডাইরেকশন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রিভাইজ গাইডলাইন্স ডেটেড 6/7/2020 ইন সো ফার অ্যাজ ইট ডাইরেক্টস দ্য ইউনিভার্সিটি কলেজেস কমপ্লিট দেয়ার ফাইনাল সেমিস্টার 30/9/2020 শ্যাল বি ওভাররিডেন কন্ট্রারি ডিসিশন টেকেন বাই দ্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এবং বলেই দিচ্ছে যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির রেসপেক্টে যে ডিসিশন নেওয়া হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে ডিসিশন দেওয়া হচ্ছে যে তারা যদি চায় এটাকে পোস্টপন করতে পারে ইউজিসির সাথে কথা বলে, এবং তার সাথে এছাড়া বাকি যাবতীয় যা কিছু ছিল সব ডিসপোজ করে দেওয়া হয়েছে। ইভেন ছোটো থেকে ছোটো পয়েন্ট ডিসপোজ করে দেওয়া হয়েছে। তবে এখানে ফ্লাডের ব্যাপারটা সেরকম কিছু আমি পেলাম না। এবং এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষার ব্যাপারে ক্লিয়ার করে দিয়েছে যে ইউজিসি যেটা বলবেই সেটাই হবে, অর্থাৎ অনলাইন অফলাইন বা ব্লেন্ডেড মোড সেই হিসাবে হবে। তো এখানে আলাদা করে হোম বেসড এক্সামের কথা কিছু বলা নেই, যেটা অ্যাডভোকেট আলেক্স স্যার কিছুক্ষণ আগে টুইট করে জানিয়েছেন যে আমি সেরকম বলেছি, সেরকম কিন্তু এখানে কিছু নেই। এবার একটা বড় কোশ্চেন হচ্ছে তার ফলে অল রিট পিটিশন ডিসপোজ, আর মোটামুটি যা যা ছিল সবটাই বলে দিলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে। এবার একটা বড় কোয়েশ্চেন যেটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে যাদের রেজাল্ট বেরিয়ে গেছে বিদ্যাসাগর, প্রেসিডেন্সি, ম্যাকওয়েট, যাদবপুর, রায়গঞ্জ, যাদের রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি, তাদের তাহলে কী হবে? প্রথমত তাদের যদি পরীক্ষাটা অনলাইন অফলাইন ব্লেন্ডেড মোড এই তিনটেভাবে হয়ে থাকে তাহলে তাদের কোনো অসুবিধা নেই, এবং ইউনিভার্সিটি তাদের যে এভালুয়েশন করিয়েছে সেটা যদি এই তিনটেভাবে করে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এখন যেটা করতে হবে হচ্ছে ইউনিভার্সিটিদের, বিশেষ করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এরা এখন কি করবে বা আলটিমেটলি কী পদক্ষেপ নেবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো যে এদের রেজাল্ট ক্যান্সেল হলো কি না, নাকি এদের আবার করে পুনরায় পরীক্ষায় বসতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যাদের ধরুন আজকে কিছু অ্যাসেসমেন্টের মাধ্যমে রেজাল্ট বেরিয়েছে, কারণ বিদ্যাসাগর কিন্তু 20% করে অ্যাসেসমেন্ট করে রেজাল্ট বার করেছে, তো সেই হিসাবে কী ডিসিশন নেবে ইউনিভার্সিটি সেটা দেখা যাবে। স্টেট কী ডিসিশন নেবে, স্টেট কি এটাকে পুরো পিছিয়ে দিচ্ছে নাকি ডিসিশন নেবে সেটা দেখা যাবে। তবে আমার নিজের একটা রায় আছে,
আপনি জানেন, আমি দেখেছি আগের ভিডিওতেও আপনারা আমাকে অনেক ক্রিটিসাইজ করেছেন। আমি প্রত্যেকটা ক্রিটিসিজম মাথায় করে নিলাম, কারণ আমার নিজেরও আশা ছিল। আমি আপনাদের অনেকটা আশাও দেখিয়েছিলাম, সেটা দোষটা আমার নিজের, পুরো সম্পূর্ণ আমার দোষ, এবং সেটা আমি মাথায় পেতে নিলাম। তো এবং কিছুজন আমি জানি যে এই ভিডিওগুলো বা পরবর্তী ভিডিওগুলো তারা পছন্দ করছেন না, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি চাই যে যারা অন্তত এই স্টুডেন্টগুলো, যারা অন্তত এই ভিডিওগুলো ওয়েট করে থাকে যে কী আলটিমেটলি সলিউশন হচ্ছে, আমি তাদের জন্য ভিডিওটা করব। তো এবং যারা রাগ করছেন, ইভেন যারা হচ্ছে আলটিমেটলি কিছু পার্টি পলিটিক্সের রেসপেক্টে কমেন্ট করছেন এসে, ভাবছেন যে আপনার পার্টি বা সেই পলিটিক্সের মানে জয় হয়ে গেল বা এরকম কিছু হলো, কথাটা কিন্তু সেরকম নয়। কারণ এই আরজি টেক চ্যানেলে কিন্তু পার্টি পলিটিক্সে কিছু হয় না, তার ফলে ওরকম ধরনের কমেন্ট করবেন না। আমি আশা করি বোঝাতে পেরেছি কাদেরকে বলছেন। তো এবার আমার একটা বড় কথা হচ্ছে যেটা, যে এখন যেটা স্টেট গভর্নমেন্ট কী করতে পারে এবং স্টেট গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করতে পারি কিভাবে। প্রথমত সুপ্রিম কোর্টের এই রায়টাকে চ্যালেঞ্জ করা যায়, এবং এই রায়টা চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাওয়া যায়। যেরকমভাবে আজকে নিটের জন্য সব স্টুডেন্টের এক্সপেক্টে স্টেটগুলো গেছে, তো আমি বলবো সেদিকে না যাওয়া ভালো, যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে থরলি একটা রায় চলে এসছে। এখন যেটা করা হতে পারে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে যে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের কাছে, বলেছিলাম যে যেখানে 50% এক্সপেক্টে কাজ হচ্ছে, অর্থাৎ 50% অনলাইন বেস হচ্ছে। অনলাইন বেস মানে কীরকম হচ্ছে, হোম অ্যাসেসমেন্টের মাধ্যমে হচ্ছে টোটালটা। আলটিমেটলি বাড়িতে মানে চিঠি যেরকম পাঠানো হয় সেরকমভাবে পরীক্ষা দিয়ে স্টুডেন্ট পাঠিয়ে দিল, সেইভাবে হচ্ছে। তো স্টেটকে এখন ডিসিশন নিতে হবে কীভাবে এই পুরো অ্যাসেসমেন্টটা করবে। আমি সাজেশন দিতে পারি একটাই, 50-50 যদি কাজ করতে পারে, অর্থাৎ 50% ধরুন যে অ্যাসেসমেন্ট অলরেডি হয়ে গেছে, কি সব তো মোটামুটি ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট নিয়ে নিয়েছে, সেই অ্যাসেসমেন্ট রইলো, আর 50% ধরুন মানে বাড়িতে পরীক্ষা দিয়ে বা হোম বেসড এক্সামের মাধ্যমে যদি করা যায়, তাহলেই কিন্তু পরীক্ষা এখন সম্ভব। নাহলে আমি বলছি আপনাদের এখন কিন্তু কোনো রকমের পরীক্ষা সম্ভব না, কারণ স্টেটও এখনও কোনো রকমের এই সিচুয়েশান অন্তত এত বড় কোনো দিন ডিসিশান নেবে না যে কালকের থেকেই অফলাইন পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং এটা নিলে একটা বিশাল বড় ডিজাস্টার হবে, স্টুডেন্টদের প্রচুর পরিমাণে ক্ষতি হবে। আমি আমাদের তরফ থেকে আমাদের যে স্টেটের যারা সিএম বা আমাদের আলটিমেটলি বা এডুকেশনাল মিনিস্টার, সবার কাছে আমি এটা মেল করব, এবং আমি তাদেরকে আবেদন করব, জানাবো যে আলটিমেটলি তারা যেন এরকম ডিসিশান নেয় যে ডিসিশানটা স্টুডেন্টদের স্বার্থ রক্ষা হয়, স্টুডেন্টদের হেলথটাকে সবথেকে বড় কথা স্টুডেন্টদের দেখা হয়, এবং আলটিমেটলি আর যেন বিষয়টাকে না দেরি করা হয়, আমি আমার তরফ থেকে আবেদন করব। এবার একটা বড় কথা হচ্ছে যে রাস্তায় নেমে প্রতিবাদ। রাস্তায় নেমে প্রতিবাদ আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু এখন যা সিচুয়েশান, আজকে যদি রাস্তায় নেমে প্রতিবাদ করার পর যদি দুটো স্টুডেন্ট বা একটা স্টুডেন্টও যদি এফেক্ট হয়ে যায় করোনাতে, তাহলে তার দায়িত্বটা কে নেবে? তার দায়িত্বটা, আর সবথেকে বড় কথা, তাহলে তার তফাৎ রইল না কিছু। তো তবুও মাথায় আছে সব কিছুই, সিদ্ধান্ত সব কিছুই নেওয়া হবে একের পর এক, কিন্তু এখন স্টেটকে দেখা যাক স্টেট কী দায়িত্ব নেয়, স্টেট কীভাবে কাজটা করে। স্টেট যদি এখন বলে কালকের থেকে অনলাইন পরীক্ষা, আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের এখন বয়কট এক্সাম করা উচিত, এছাড়া আর কিছু না। যদিও স্টেট সেটা করবে না, আমরা অধীর আগ্রহে বসে আছি স্টেট কী বলে। তো ভিডিওটা এত অবধি রইলো, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর একবার বলছি এবং বলে যাব, যতদিন না অবধি ফাইনাল ইয়ারের পরীক্ষার প্রবলেম না সলভ হয়, হোক কলরব।